আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ওয়েদারটা -5 চলতেছে। আজকে আপনাদের এক ছোট ভাইয়ের সাথে পরিচয় করে দেব, ওর জীবনের কাহিনী, ও কোন কোন দেশে গেছিল, তারপরে সে রোমানিয়াতে আসছে। ওর মুখে আপনারা শুনুন কি অবস্থা ওর। এই যে আমাদের শরীফ, ছোট ভাই শরীফ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আচ্ছা, ভালো আছেন? তুই রোমানিয়াতে কিভাবে আসলি? আর তো অনেক জীবনের কাহিনী হয়েছে, ঠিক আছে তুই বল। ভাই এটা তো বিশাল বড় কাহিনী, এটা তো আর সংক্ষেপে বলা যায় না, বহুত বড় লম্বা কাহিনী, তাও সংক্ষেপে বলার চেষ্টা করতেছি। জীবনে ভাই কর্মজীবন শুরু করছি 2018 সালে, জীবনে 17 সালে শুরু করছিলাম। তো এই 17 সালের পরের থেকে স্ট্রাগল শুরু, ঢাকা জব করছি একটা ছোটোখাটো এসির দোকানে। তারপরে তো 18 সালে 2 বছর প্রায় জব করার পরে মনে করেন যে এক সময় পাসপোর্ট বানায় আমাদের এলাকার এক দালালের মাধ্যমে আমি প্রথমে সৌদির উদ্দেশ্যে রওনা দিছিলাম বাড়ি থেকে। তো জীবনের প্রথম প্রবাস ছিল 2019 সালে। তো 19 সালে তখন তো ছোট ছিলাম, বয়স ছিল 18-17-18 মতো প্রায়। তো তখন মনটাও ছিল অন্যরকম, তখন অনেক কিছুই মনে চাইতো, বিদেশ যাইতাছি কি একটা, মানে অনেকটা খুশি লাগছিল যে সৌদি আরব যাইতাছি। হ্যাঁ, পরে যাওয়ার পরে যে ওই জায়গায় গিয়া যে কি একটা অনুভূতি ভাই, যে ওই অনুভূতিটা ভাই ভাষায় প্রকাশ করার মতো না। যে এই জায়গায় ছিলাম প্রায় 15 দিনের মতো। তো 15 দিনের মতো থাকার পরে আমারে ওই জায়গায় কোনো কাজ নাই, গেছিলাম ভাই সাপ্লাই কোম্পানিতে, আমার দালালে পাঠাইছে। বেতনের কথা কইছিল 1200, 200 ফুড আর কোনো 1000 এসে স্যালারি রিয়াল। তো এরপরে আপনার আমার রিয়াদ থেকে দামামে নিয়ে কাজ দিল, কাজ করছি 2 দিন। কাজ করার পরে তৃতীয় দিনের সময় আমার পুলিশে ধরছে। তো পুলিশ না ভাই, পুলিশ মনে করেন যে সৌদি আরবের পুলিশ, তো আল্লাহর ওলিশে যাইছে ভাই। আমি তো মনে করেন যে বুঝতেও পারি না যে পুলিশ। আর আমি তো ওইরকম ডরানোরও কোনো কিছু নাই, যে আমি তো লিগেল বৈধ একটা লোক, আমি কাজ করতেছি, কোম্পানি আমার কাজ দিছে, ওই কাজই করতেছি। কিন্তু পুলিশ আমার ধরে লয়ে গেছে এটা আমি কল্পনাও করতে পারি না যে পুলিশ আমার ধরে লয়ে যাইব। হ্যাঁ, দেখ, পাসপোর্ট দেখাইতে গেছে, আমার কাছে তো আকামা নাই, পাসপোর্ট দেখাইতে গেছে, পাসপোর্ট দিলাম। পাসপোর্ট দেওয়ার পরে মনে করেন পাসপোর্ট লয়ে গেল। হ্যাঁ, পরে সবাই গাড়িত বইরা, মনে করেন যে গরু যেভাবে গাড়িত ভরে না, এরকম চাইটা পাড়ায় গরুর মতো বইরা মনে করেন জেলে লয়ে গেল। মামলা দিয়ে দিল কোম্পানির নামে, 12 দিন জেল খাইটা ভাই বাংলাদেশ আইলাম। জেলখানার ইতিহাসও ভয়াবহ ইতিহাস ভাই, ওইদিকে বড় বললাম না। 12 দিন জেল খাটলাম জীবনে, অনা কারণে বিনা কারণে। পরে মনে করেন বাংলাদেশ আসার পরে বাবা মার ইচ্ছা আবার পাঠাই প্রবাসে। আমি কইছি যে না থাক, কিছুদিন ধৈর্য ধরি, কিছুদিন পরে যাই। পরে তারা তো ধৈর্য ধরতে রাজি না, তারা পাঠাইবই পোলারে বিদেশ। দেখ, বাবা মার ইচ্ছা, আমিও সম্মতি জানাইলাম। দালালে কইলো যে ইরাকে ভালো সুযোগ সুবিধা আছে, ইরাকে যাইগা, ইরাকে সবচেয়ে সহজ হইল। তো কইছে যে বেতন কইছে সেখানে 70 সেন্ট বেতন। তো 70 সেন্ট কত ডলারের হিসাব হলো, মানে পয়সার হিসাব কয় 70 সেন্টে 70 পয়সারে 70 সেন্ট বলে ডলারের হিসাবে। তো 1 ঘন্টায় 70 পয়সা। তো ওই হিসাবে তো এই 3 মাসের ভিতরেই আমি ইরাক চলে গেলাম। তো তোর ইন্টারভিউর কথা বল। ইন্টারভিউ, হ্যাঁ, এর মধ্যে আবার একটা মারাত্মক ইন্টারভিউ নেওয়া হয়েছে আমাদেরকে। ইন্টারভিউটা ভাই যে মারাত্মক ছিল। ইন্টারভিউটা ছিল, আমি গেলাম সকাল 9টা বাজে, উপস্থিত থাকতেই হবে। মানে কি কুরিয়া থেকে বস আসবে আমার ইন্টারভিউ নিতে। আমার ইন্টারভিউটা ছিল মারাত্মক অবস্থা, একটা ইন্টারভিউ। তো এই 10 জন করে এক সিরিয়ালে, মনে করেন বিশাল বড় এক সিরিয়াল। হ্যাঁ, 10 জন করে একসাথে। ইন্টারভিউটা হচ্ছে একটা বস্তা, ছোটো একটা বস্তা, 10 কেজি মিনিমাম ওজন। তো এই বস্তাটা নিয়ে তো এভাবে উঠা বসা করতে হবে আর কি 10 বার। তো আপনি মানে উঠা বসা করার পরে তো আপনাকে বলবে সিলেক্ট আর রিজেক্ট কয়জন হয়েছে। তখন তো মনে করেন যে অনেক খুশি হয়েছিলাম যে সিলেক্ট হয়ে গেছি, আমি এটা তো কোনো ব্যাপারই না আমার কাছে, এটা করে এলাম ভাই। হাসতে হাসতে কইতাছি কথাগুলো, কিন্তু ভাই কথাগুলো ভাই প্রতিটা জায়গায় আমি ভাই জীবনে বহুত দুঃখ পাইছি, জীবনে বহুত কষ্ট পাইছি। না, এই বস্তা উঠা মানে যদি তুই বুঝতি। হ্যাঁ বল। বস্তা উঠানোর পরে ভাই আমি তো তখন মনে মনে অনেক খুশি, আমি সিলেক্ট হয়ে গেছি। তখন যে আমি যে খুশি হয়েছি ভাই, যারা রিজেক্ট হয়েছে তাদের মতো সৌভাগ্যবান ভাই আমি পরে বুঝছি যে তারা কত বড় সৌভাগ্যবান। আর আমি তো খুশি হয়েছিলাম যে আরে বস্তা উঠানটা কত সহজ। হ্যাঁ, কিন্তু এই বস্তা উঠানোর মানেটা বুঝছিলি? ওইখানে যা বুঝছস, মানে তো বুঝি নাই ভাই। মানে আমি তো পরে গিয়ে বুঝছি যে কত বড় পাঁচটা ভাই আমি খাইয়ে লাইছি অলরেডি। আচ্ছা, এটা আর বইলে লাভ নাই। পরে আমি ইরাকের মধ্যে গেলাম, যাওয়ার পরে
কাজ পাইলাম, সবচেয়ে কষ্টের কাজ যেটা ওইটাই পাইছি আমি। তো অনেক কষ্ট করছি ওই জায়গার মধ্যে, লেবার হইয়া মিস্ত্রির কাজ করছি। তো এই যাই হোক, ওইখানে তো তো জেলখানার মতন, ঠিক আছে, তুই তো বাইরে বাইরে এটা ইতিহাস বল একটু। কোম্পানির জেল আছে ভাই। তো যদি আপনি যদি কোনো কোম্পানি থেকে পালা যেতে চান, ধরা খান, আপনারা কোম্পানির জেল আছে, কোম্পানির জেলের ভিতরে আপনারা নিয়ে রাখবো। হ্যাঁ, আপনি যতদিন পর্যন্ত বাংলাদেশের থেকে টিকিটের টাকা আনবেন না, ততদিন পর্যন্ত আপনি বাংলাদেশ যাইতে পারবেন না। এরপরে আরও জীবনটা পুরাই মানে জেলখানার ভিতরে একটা আবদ্ধ একটা জেলের মতো। যেমন আপনারা উদাহরণস্বরূপ বুঝাইতে গেলে, যেমন একটা ডিস্ট্রিক্ট ধরেন, আপনি পুরো ডিস্ট্রিক্টের এরিয়া করে একটা বাউন্ডারি করে রাখছে, যে এর ভিতরেই আপনার কনস্ট্রাকশন সাইট আছে, চলতেছে কনস্ট্রাকশন সাইট। হ্যাঁ, এরপরে এর সাইডে আবার কিছু জায়গা আছে, এই জায়গার মধ্যে ক্যাম্প, এই জায়গার মধ্যে সবাই রাখা হয়। আবার প্রতিটা ক্যাম্প আলাদা আলাদা নিয়ম করে। হ্যাঁ, প্রতি ক্যাম্পের ভিতরে প্রায় 3,500 বাঙালি থাকতো একসাথে। ক্যাম্পের এরিয়াও অনেক বিশাল ছিল, 3,500 বলছি দেখে ভাববেন না যে একবারে গাদাগাদি করে থাকতাম, মনও না। মানে থাকার অবস্থা সব কিছুই ভালো ছিল, কিন্তু মানে স্বাধীনতা ছিল না। একজন লোক মানে দোকান ছিল একটা, এই পুরো ক্যাম্পের মধ্যে 3,500 বাঙালির জন্য একটা দোকান ছিল, এবং কি ওই এক দোকান থেকেই সবাইকে কেনাকাটা করতে হবে, অন্য কোনো স্কোপ নাই কেনাকাটা করার জন্য। মার্কেট তো আমরা তো মার্কেট তো কল্পনাই করতে পারতাম না, মার্কেট কী জিনিস। আর আমাদের পুরা মানে 10,500 বাঙালি ছিলাম, এছাড়া আর অন্য কোনো দেশের মানুষ। আচ্ছা, বাংলাদেশে কেন্দ্রীয় কারাগারের মতন, ঠিক আছে, তোরা তো বাইরে বাইরে যাচ্ছিস না, শুনছি আমি। বাংলাদেশের ভালো দেখা গেছে, বাংলাদেশের মধ্যে আপনি পরিবারের সাথে যোগাযোগ করতে পারবেন, দেখা করতে পারবেন, কিন্তু ওই কেন্দ্রীয় কারাগার যেটা, আপনি মোবাইল ইন্টারনেটের মাধ্যমে ফোনে কথা কইবেন, আপনি এই যে ইন্টারনেট আছে, এই যে ইন্টারনেটে কথা কইতেছেন, এক ঠ্যাং উঁচা করে, হ্যাঁ, এক ঠ্যাং নিচে করছেন, আপনার ইন্টারনেট গেছে গা, এরকম অবস্থা। ইন্টারনেটের কোনো সুযোগ সুবিধা নাই, এমবি কিনছি, সিম কিনছি টাকা দিয়ে, কিন্তু নেট নেই। এবং কি নির্দিষ্ট জায়গার মধ্যে নেট পাওয়া যায়, ও মনে করেন কি এতটা স্পিড না নেটে। তো এছাড়াও মনে করেন যে কোম্পানি আবার সব দিক দিয়ে দিত, কিন্তু ওইগুলা দেওয়াগুলো ছিল কি সবার হিসাবে কম। যেমন ওয়াইফাই রুম ছিল, ওয়াইফাই রুমের ভিতরে সবাই যখন দেখা গেছে 3,500 বাঙালি, যখন 3,500 বাঙালির থেকে যদি 1%ও যায়, মানে 100%-এর থেকে 3,500 যদি 100% করা হয়, এর থেকে যদি 1%ও যায়, তারপরেও মনে করেন যে কি 150-200 হয়ে যায়। তো 150-200 লোক যদি একটা রুমের ভিতরে, ছোটো একটা রুমের ভিতরে কথা বললে, তো এই কী শোনা যায় আর কি বলা যায় আমি জানি না ভাই, আপনারা অনুভব করতে পারেন। আচ্ছা, তুই রোমানিয়া তোর প্রসেসিং কতদিন লাগছে? ভাই রোমানিয়ার ইতিহাসটা আরো একটা বড় ইতিহাস। হ্যাঁ, বল। দেখে 15 মাস জেল, সংক্ষেপ কর। জেল খাটলাম ভাই। জেল খাইতে ভাই যে কোনো মাধ্যমে ভাই বাংলাদেশ চলে এলাম। বাংলাদেশ আসার পরে আমার পাসপোর্টের মেয়াদ চলে গেছিলো, পাসপোর্ট রেনু করলাম, না আইডি কার্ড বানাইতে গিয়ে হ্যাঁ আরেক ইতিহাস। হ্যানের মধ্যে মনে করেন যে আইডি কার্ড বানাইতে গেছি, ওই আইডি কার্ড বানানো অসম্ভব। আওয়ামী লীগের যে অবস্থা, আমি কইলাম তো এই যে আওয়ামী লীগের দালাল মালাল তহবালকা তো পুরো ফর্মে ছিল 2021 সালের দিক দিয়ে, তেমনকা পুরো ফর্মে আওয়ামী লীগের হেরা তো কইতেছে যে এটা অসম্ভব, 10,000-20,000 টাকা দাবি করতেছে, আমার একটা জন্ম নিবন্ধন ঠিক করে দেবো, একটা আইডি কার্ড বানাই দেবো, বাংলাদেশের নাগরিক, এটাই পারলাম না, করতাম। পরে মনে করেন যে বহুত কষ্ট করে প্রায় 6-7 মাস লাগাই আমি এটা ঠিক করলাম। করার পরে মালয়েশিয়ার লেগে জমা দিচ্ছি। জমা দেওয়ার পরে আমি 9 মাস আমার ভুয়া মেডিকেল করে আমার ঘুরাইছে, 9 মাস ঘুরানোর পরে আমার 9 মাস পরে আমার টাকাটা ফেরত দিয়ে দিছে, হবে না মালয়েশিয়া লোক নেওয়া বন্ধ হয়ে গেছে। এরপরে বলে যে 5 লাখ টাকা দিলে আপনি ট্যুরিস্টে নেওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারি। তো আমি ট্যুরিস্টে কেন যাবো, আমি লিগেলি যাইতে চাইছি। এর পরবর্তীতে মনের ভিতরে একটা আক্ষেপ যে বিদেশ যাইতে চাইছি, কোন দেশে যাওয়া যায়, এরকম অনেক দেশের ভিডিও ইউটিউবে দেখতেছি আমি। হ্যাঁ, ব্রুনাই, তারপরে মানে বিভিন্ন দেশ, মানে ইউরোপের কথা তখন আমার মাথাতে নাই, ইউরোপ আমি চিন্তাই করি নাই কোনো সময়। আমার চিন্তা ছিল মিডিল ইস্টে, আমি মিডিল ইস্টে কোন দেশে যাওয়া যায়, সৌদি তো আমি একবার গিয়া ধরা খাই পড়ছি। এর পরবর্তীতে গেলে তো সমস্যা, কাতার কিংবা অন্যান্য আদার কান্ট্রিতে যাওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম। হ্যাঁ, তখন ইউরোপের চিন্তাটা আমার ছোটো বোনের জামাইয়ে ফোন দিয়া, তখন দালালের সাথে কথা বললো যে ইউরোপের দিকটা দেখেন। তখন দালালে বললো যে বুলগেরিয়াতে ভালো সুযোগ সুবিধা আছে, 6 মাসের ভিতরে ভিসা হয়ে যাবে। তো বললাম যে না ঠিক আছে, তাহলে বুলগেরিয়াতে দেখেন, সমস্যা নাই, 10 লাখের কথা বললো দালাল। এটা এক সমস্যা নাই, ওই কথাই কাজ মুক্ত চলতেছে। প্রায় 3-4 মাস পরে আমি একটা সিএনজি কিনা চালাই আনা শুরু করলাম। জানি তো ইউরোপের ব্যাপারটা অনেক লং টাইম হয়ে থাকে, প্রায় 1 থেকে 1.5 বছর হাতে রাখতে হয় সবসময়। তো এই মন মানসিকতা নিয়ে আগাইতেছিলাম। ওই 3-4 মাস পরে কইতেছে দালালে, কইতেছে যে রোমানিয়াতে এখন ভালো সুযোগ সুবিধা, রোমানিয়াতে তোর ভিসা তাড়াতাড়ি। তো আমি বললাম যে আপনি যেটা ভালো মনে করেন, পরবর্তীতে আমি বললাম যে ওইটাই করেন। পরবর্তীতে আপনার ডিসেম্বরে 2023-এ
আপনার এই মে মাসে জমা দিছি, মে মাসে পাসপোর্ট জমা দিছি। তো এই পাসপোর্ট রোমানিয়ার উদ্দেশ্যে জমা দিছে সেপ্টেম্বর মাসে। 3 মাস তার কাছেই পাসপোর্ট ছিল সেপ্টেম্বর মাসের থেকে। যদি ধরি এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আমার ওয়ার্ক পারমিট বেড়েছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসে আমি এম্বাসি ফেস করছি। জুন, জুলাই মাসের 20 তারিখে আমি মোট কত মাস লাগছে? রোমানিয়া। এই যদি পাসপোর্ট জমা Total? দেওয়া থাকে ধরি, তাহলে আমার 11 মাসের মতো লাগছে। যাক। আর যদি রোমানিয়ার উদ্দেশ্যে জমা দেওয়ার কথা বলি, তাহলে আমার 9 মাসের মতো লাগছে। 9 মাস। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া কর। ঠিক আছে, রোমানিয়াতে আসতে পারছো, আছি আলহামদুলিল্লাহ, বহুত ভালো আছি ভাই। ঠিক আছে। উদ্দেশ্য তো ছিল ভাই মালয়েশিয়া, আমার বন্ধু বান্ধব মালয়েশিয়া আছে, ফোন দেয় যে ভাই কি অবস্থা, বহুত তারা বহুত কষ্ট যাক, করে। ওগোতে তুই অনেক 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 ভালো আছোস। ভাই, আল্লাহ- বউ পোলাপান নিয়ে আইতে আসবি ভবিষ্যতে, ঠিক আছে। তো তোদের অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমার শরীর হাত পা কাঁপতেছে, হাতও ঠান্ডা হয়ে গেছে, -5। অনেক বেশি। ঠিক আছে, তোকে ধন্যবাদ। সালামু আলাইকুম। এখন বিদায় নিব, আমরা মার্কেটে যাচ্ছি। শরীফের মুখের ভাষা তো শুনলেনি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ।